আসসালামু আলাইকুম, গুড আফটারনুন এভরিওয়ান। নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত দেশ সেরা নার্সিং কোচিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনারা দ্রুত জয়েন হন। আপনাদের সাথে যুক্ত আছি আমি আকাশ। আমি পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে, আর আমি পড়াবো আপনাদের পদার্থবিজ্ঞান। আপনারা দ্রুত জয়েন হন। আপনারা দ্রুত জয়েন করেন। দেখেন, আজকে আমাদের পড়ানোর বিষয় আমরা পড়ব আপনাদের বইয়ের 4th চ্যাপ্টার, যেটা কাজ ক্ষমতা শক্তি। এটা নিয়ে ব্রিফলি আলোচনা করব আজকে আমরা। জি, সবাই দ্রুত জয়েন করেন। তাহলে দেখা যায় যে আমরা ক্লাসটা শুরু করব। এটাই আপনাদের আজকে ফিজিক্স প্রথম ক্লাস। ইনশাআল্লাহ এরপর থেকে নেক্সটে নিয়মিতই ক্লাস হবে ফিজিক্স। দেখেন, শুরুতেই যদি আমরা ডিফাইন করি কাজ, নর্মাল ভাষায় আমরা কি জানি যে কোনো কিছু করাকেই কাজ বলে। দৈনন্দিন জীবনে যেটাকে আমরা এক্সপ্লেন করি, কোনো কিছু করাকেই কাজ বলে। কিন্তু বিজ্ঞানের ভাষায় আমরা জানি সেটাকে কাজ বলে না। বিজ্ঞানের ভাষায় কাজ কাকে বলে? তাইলে আমরা জানি যে বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর স্মরণ ঘটে তখনই কেবল কাজ হবে। কাজ তাহলে কাকে বলবো? যে বলা যায় যে বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ ঘটে, বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ ঘটে তখন তাকে কাজ বলে। তখন তাকে কাজ বলে। তো মূল কথা আপনি বল প্রয়োগ করবেন, সাথে কি হইতে হবে? আপনার স্মরণ হইতে হবে। যেমন আমি এক জায়গায় দাঁড়িয়ে লেকচার দিতেছি, এখানে আমি কোনো কাজ করতেছি না। যদি আমি স্থান পরিবর্তন করে লেকচার দেই তাহলে আমার দ্বারা সেটা কাজ হবে। যদি দেখেন যে এরকম এমসিকিউতে কোয়েশ্চেন আসে যে 50 কেজি ভরের একজন ব্যক্তি 20 কেজি ওজনের একটি বস্তু নিয়ে দাঁড়িয়ে আছে, তার কাজের মান কত? কিন্তু টোটালি আমরা তখন কাজের মানটা শূন্য দাগাবো। কেননা আমরা জানি যে ওই ক্ষেত্রে বস্তুর স্মরণ হয় না। তো কাজ তখনই হবে, বলা যায় কাজ তখনই পাবো যদি বস্তুর স্মরণ ঘটে। যদি বস্তুর স্মরণ ঘটে তখনই তাকে কাজ বলে। আমরা জানি কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। ডাব্লু ইকুয়ালস বলা যায় এফএস। এফএস বল প্রয়োগ করছে, সাথে বস্তুর স্মরণ ঘটছে। দেখেন, আমরা যখন এরকম সিঁড়ি বেয়ে উপরে উঠি অথবা এরকম ঢালু রাস্তা দিয়ে উপরে উঠি, তখন দেখা যায় ভূমির সাথে একটা কোণ উৎপন্ন হয়। ওইটা বলা হয় কস থিটা। ওইটারে আমরা বলবো কস থিটা। তো মূল কাজের যদি সূত্র বলি ডাব্লু ইকুয়ালস এফএস কস থিটা। কাজের সূত্র ডাব্লু ইকুয়ালস এফএস কস থিটা। যদি এর একক লিখি আমরা, অবশ্যই একক এবং মাত্রা, সকল রুলার একক এবং মাত্রা মনে রাখবেন। কাজের একক জানি আমরা জুল, যেটা বলা হয় জুল। এখন কাজের মাত্রাটা কি হবে? তো দেখেন, কাজের মাত্রা যদি আমরা বলি, এখানে বলছে ডাব্লু ইকুয়ালস এফএস। দেখেন, এখানে বলছে কি ডাব্লু ইকুয়ালস এফএস। তো এফএসটা যদি আলাদাভাবে আমরা এখানে লিখি, যেমন কি জানি আমরা এফ ইকুয়ালস এম এ, আমরা জানি এফ ইকুয়ালস এম এ। এখন এই এমটা জানি আমরা ভরের মাত্রা জানি আমরা এম। ভরের মাত্রা আমরা জানি এম। তারপর দেখেন এখানে এটা ত্বরণের একক কি? ত্বরণের একক জানি মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা জানি ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন সেই হিসাবে এইখানে যে মিটার,
এটা কিন্তু আবার স্মরণ, স্মরণের মাত্রা জানি হচ্ছে আমরা এল, স্মরণের মাত্রা জানি আমরা এল। এইখানে যে এসটা আছে, এসটা হচ্ছে বলা যায় দূরত্ব, দূরত্বের মাত্রা হচ্ছে এসটা হচ্ছে এখানে সময়, সময়ের মাত্রা হচ্ছে টি, তো টি ইনভার্স 2। দেখেন সাথে একটা এস আছে, এখানে এসটা কিন্তু স্মরণ, স্মরণের মাত্রা হচ্ছে আমরা জানি এল। তো মূল কি দাঁড়াইলো, মূল দাঁড়াইলো হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তো আমরা দেখি যে কাজের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এই ছিল হচ্ছে আমাদের কাজের মাত্রা। এখন দেখেন যে কাজের মান আপনারা হয়তো বা ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন যে থিটার মান কত হলে কাজের মান সর্বোচ্চ হবে, থিটার মান কত হলে কাজের মান সর্বনিম্ন এবং থিটার মান কত হলে কাজের মান শূন্য হবে। এই সর্বোচ্চ, সর্বনিম্ন, শূন্য, এই তিনটাই অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে আমাদের এইখানে এই কস থিটার ওপর, এই তিনটাই ডিপেন্ড করে হচ্ছে আমাদের কস থিটা। এখন আমরা দেখব যে কত ডিগ্রি কোণে কাজের মান সর্বোচ্চ, কত ডিগ্রি কোণে কাজের মান সর্বনিম্ন এবং কত ডিগ্রি কোণে কাজের মান শূন্য আসবে। দেখেন যদি আমরা বলি যে আমরা জানি যে সাইন থিটা আর কস থিটা দুইটা, একটা হচ্ছে সাইন থিটা আর হচ্ছে কস থিটা, এই দুইটার মানই আমরা জানি সর্বোচ্চ হচ্ছে +-1। মনে রাখবেন সাইন থিটা এবং কস থিটা এই দুইটারই সর্বোচ্চ মান জানবেন হচ্ছে +-1, মানে হচ্ছে সাইনের সর্বোচ্চ মান হচ্ছে +1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। এখন দেখেন যদি সবগুলোর মান লিখি আমরা, যেমন 0 ডিগ্রি, 30, 45, 60 আর হচ্ছে 90, এই চারটা 0, 30, 45, 60 আর হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি কজের 0 ডিগ্রির মান হচ্ছে 1, আমরা জানি কজের 0 ডিগ্রি মান হচ্ছে 1, 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে হাফ এবং 90 ডিগ্রির মান হচ্ছে 0, 90 ডিগ্রির মান হচ্ছে 0। দেখেন আমরা শুরুতেই বলছি যে কজের সর্বোচ্চ মান পাই আমরা +1 এবং সর্বনিম্ন মান পাই হচ্ছে -1। তো কজের যেহেতু সর্বোচ্চ ভ্যালু +1 আর +1 ভ্যালু পাইতেছি আমরা হচ্ছে দেখেন +1 এর যে ভ্যালুটা সেটা পাইতেছি 0 ডিগ্রিতে, প্লাস ভ্যালু যেটা 0 ডিগ্রিতে এবং কাজের মান শূন্য পাইতেছি আমরা 90 ডিগ্রিতে, কাজের মান শূন্য আসতেছে আমাদের 90 ডিগ্রিতে। একসাথে বলা যায় যে -1 যেটা ওইটা পাই হচ্ছে আমরা 180 ডিগ্রিতে। আমরা জানি কজের 180 ডিগ্রির মান হচ্ছে -1। তো এই ক্ষেত্রে বলা যায় আমরা যদি লিখি, যদি ভালোভাবে যে 1 নম্বর দিয়ে যদি লিখি যে বলা যায় থিটা ইকুয়ালস 0 ডিগ্রি হলে, বলা যায় থিটা ইকুয়াল 0 ডিগ্রি হলে কাজের মান সর্বোচ্চ, থিটা ইকুয়াল 0 ডিগ্রি হলে কাজের মান সর্বোচ্চ হবে। থিটা ইকুয়াল 0 ডিগ্রি হলে কাজের মান সর্বোচ্চ হবে। 2 নম্বরে যদি বলি আমরা যে থিটা ইকুয়ালস 180 ডিগ্রি হলে কাজের মান সর্বনিম্ন হবে, কাজের মান হবে সর্বনিম্ন। মনে রাখবেন যে থিটা ইকুয়াল যদি 180 ডিগ্রি হয় তাহলে কাজের মান হবে সর্বনিম্ন। 3 নম্বর বলা যায় হচ্ছে যদি থিটা ইকুয়ালস 90 ডিগ্রি হয় তাহলে কাজের মান 0 হবে, তাহলে কাজের মান আমরা 0 পাবো। দেখি দেখলাম যদি থিটা ইকুয়াল 0 ডিগ্রি হয় তাহলে কাজের মান সর্বোচ্চ হবে, যদি থিটা ইকুয়ালস 180 ডিগ্রি হয় তাহলে কাজের মান হবে সর্বনিম্ন এবং থিটা ইকুয়াল যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা কাজের ভ্যালু পাবো হচ্ছে 0। এখন এইভাবেও তো আসলো যে থিটা ইকুয়াল 0 ডিগ্রি, 180, 90 ডিগ্রি, একটু ঘুরেও কোশ্চেন আসতে পারে। যেমন দেখেন এখানে বলছে থিটা ইকুয়ালস 90 ডিগ্রি, এটি কি একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজের এইটার বলা হয় এক সমকোণ।
এটাকে বলা হয় এক সমকোণ, অথবা এর মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এর মধ্যবর্তী কোণের মান বলা যায় 90 ডিগ্রি। তখন দেখা যায় যে বলা যায় কি এ এবং বি পরস্পর লম্ব অবস্থায় আছে, এ এবং বি পরস্পর লম্ব অবস্থায়। চিত্র দ্বারা বোঝা যায় কি এ এবং বি পরস্পর লম্ব অবস্থায় আছে। এই ক্ষেত্রে দেখা যায় কি যেহেতু লম্ব অবস্থায় আছে দুইটা, তার মানে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এবং তাদের কাজের মান 0 হবে। আমি একটু আবার বলি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা এই মাঝের মান যেটা এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ বলা যায়। আর এটা দ্বারা বোঝা যায় এ আর বি পরস্পর লম্ব অবস্থায় আছে। আমরা জানি লম্ব অবস্থায় 90 ডিগ্রি, তবে 90 ডিগ্রি থাকলে কাজের মান কি হবে 0। যদি বলে নিচের কোন শর্তে কাজের মান 0, তাহলে যদি এরকম এ আর বি দেওয়া থাকে, এরকম দেওয়া থাকলেও কোয়েশ্চেনে আসতে পারে। সেকেন্ড আরেকটা বলি আমরা, যে কাজের মান সর্বোচ্চ কখন হবে। দেখেন সর্বোচ্চ হবে 0 ডিগ্রি মানে কি বলেন তো, পরস্পর কিসে থাকবে, সমান্তরালে থাকবে। 0 ডিগ্রি যখন বলে যে দুইটা বল অথবা বল এবং সরণ সমান্তরালে অবস্থান করবে, সমান্তরালে অবস্থান করলে তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। মনে রাখবেন সমান্তরালে অবস্থান করলে মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। যে অনেকেই সালাম জানাইছেন, ঠিক আছে। দেখেন যদি 0 ডিগ্রি হয় তার মানে বলগুলা পরস্পর কিসে থাকবে, সমান্তরালে অবস্থান করবে। সেই ক্ষেত্রে বলের মান হয় এ সমান্তরাল বি। যদি এটা এ এবং বি হয়, যদি এ এবং বি হয় তখন মান হবে কি এ সমান্তরাল বি। যদি এই শর্ত বলে, এই শর্ত কাজের মান সর্বোচ্চ হবে। এই শর্ত অনুসরণ করলেও কাজের মান বলা যায় সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হবে। আর যদি এই শর্ত থাকে এ লম্ব বি হয়, তাহলে কাজের মান 0 হয়। তাহলে বলা যায় যে কাজের মান কাজের মান 0 হবে। আবার বলি, যদি এরকম নিচের কোন শর্তে কাজের মান 0 হয়, যদি দেখেন এ এরকম লম্ব দিয়ে বি দেওয়া আছে অথবা থিটা ইকুয়ালস 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে ওইটা রাইট। আর কোন শর্তে কাজের মান সর্বোচ্চ হবে, যদি 0 ডিগ্রি দেওয়া থাকে তাহলেও রাইট, অথবা যদি এ সমান্তরাল বি দেওয়া থাকে তাহলে ওইটা রাইট হবে। আশা করি আপনারা বুঝছেন যে কি কি শর্তে কাজের মান সর্বোচ্চ, কাজের মান সর্বনিম্ন এবং আমরা কাজের মান 0 পাবো। সামনে ঠিক আছে। দেখেন এখন আমরা একটু বহু নির্বাচনের দিকে যাই, যে কোন কোন শর্তে কাজের মানটা আমরা 0 পাইতেছি। বলা যায় যে কাজের মান শূন্য হওয়ার শর্ত, শূন্য হওয়ার শর্ত। কোন কোন শর্তে কাজের মান 0 হবে। আমরা প্রথমেই ক্লাস শুরুতে বইলা দিয়েছিলাম যে কাজের মান 0 যে হবে, এটা 1 নম্বর শর্ত হচ্ছে যদি বস্তুর সরণ না হয়। বলা যায় যদি বস্তুর সরণ না হয়, যদি বস্তুর সরণ না হয় তাহলে মূলত কাজের মানটা কি আসবে, আমরা জানি 0 আসবে। 2 নম্বর বলা যায় যদি বল এবং সরণ পরস্পর লম্ব হলে, বল এবং সরণ বলা যায় পরস্পর লম্ব হলে, বল এবং সরণ পরস্পর লম্ব হলে কাজ 0 হয়। কাজ 0 হয় মানে থিটা ইকুয়াল যদি 90 ডিগ্রি হয় তাহলে কাজের মান কি পাবো, আমরা 0 পাবো। যদি থিটা ইকুয়ালস 90 ডিগ্রি হয় তাহলে আমরা এখানে কাজের মান 0 পাবো।
3 নম্বর যেটা বলতেছে যে কোনো বস্তুকে যদি সমদ্রুতিতে ঘোরানো হয়, বলা যায় কোনো বস্তুকে যদি সমদ্রুতিতে ঘোরানো হয়, যদি কোনো বস্তুকে সমদ্রুতিতে ঘোরানো হয় তখন কাজের মান শূন্য হয়। সমদ্রুতি বলতে তো আমরা বুঝি যে বেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বেগ সমান থাকবে। যেমন যদি আমি এই কলমটারে একটা সুতার সাথে বেঁধে হাতে এরকম ঘুরাই, দেখা যায় আমাদের ঘূর্ণনের ক্ষেত্রে বেগ আমরা মাঝে মাঝে একটু কমাই, বেগ বাড়াই, কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু কাজ হবে। কিন্তু যদি সমদ্রুতিতে ঘোরানো হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো কাজ হবে না। যেমন বলা যায় যে আমরা জানি যে পৃথিবীর ঘূর্ণনে কাজ হয় না, আমরা জানি যে পৃথিবীর ঘূর্ণনে কাজ হয় না, আমরা জানি যে পৃথিবীর ঘূর্ণনে কাজ হয় না। কেন হয় না? আমরা জানি যে পৃথিবীর যে কেন্দ্রমুখী বল থাকে এবং কেন্দ্র বিমুখী বল থাকে, এদের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি হয়। পৃথিবীর যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী যে বল থাকে, মূলত সূর্যের সাথে যেটা কেন্দ্রমুখী বল কাজ করে, এই দুটার মধ্যবর্তী কোণ হয় আমরা জানি 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি হলে জানি কোনো কাজ হবে না। 3টা শর্ত দেখলাম আমরা যে কাজের মান শূন্য হওয়ার। প্রথম শর্ত দেখলাম যে যদি বস্তুর সরণ না হয়। দ্বিতীয় শর্ত দেখলাম যদি বল এবং সরণ পরস্পর যদি লম্ব হয় তাহলে কেবল কি হবে না, কাজ হবে না। এবং যদি কোনো বস্তুকে সমদ্রুতিতে, আগেও বলি যখন আপনারা এমসিকিউ দাগাবেন অবশ্যই লক্ষ্য করবেন যে সমদ্রুতি বলছি কিনা, শুধু ঘোরানো হইলে কিন্তু হবে না। সমদ্রুতিতে যদি ঘোরানো হয় তাহলেই কেবল কি হবে না, তাতে কোনো কাজ হবে না। যদি সমদ্রুতিতে ঘোরানো হয় তাহলেই কেবল কাজ হবে না। এই ছিল হচ্ছে আমাদের কাজের মান শূন্য হওয়ার শর্ত, যেটা এটা। এখন যদি আমরা দেখি যদি কাজ কত প্রকার ডিফাইন করি আমরা, কাজ হচ্ছে 2 প্রকার, মনে রাখবেন। কাজ 2 প্রকার। কি কি? এক হচ্ছে ধনাত্মক কাজ, আরেকটা হচ্ছে ঋণাত্মক কাজ। তো কাজ 2 প্রকার, একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে বলা যায় ঋণাত্মক কাজ। দেখেন ধনাত্মক কাজ কাকে বলবো আমরা? ধনাত্মক কাজ বলবো যেমন দেখেন যে ধনাত্মক কাজ কাকে বলবো, যেমন আমরা জানি কি প্রত্যেকটা বস্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যেটা অভিকর্ষ বল বলি। যে একটা বস্তু যদি উপর থেকে নিচে ফেলানো হয় আমরা জানি অভিকর্ষ বলের দরুন বস্তুটা মাটিতে পড়বে। আর উঠানো যদি হয়, নিচের থেকে উঠানো হয়, যেমন যদি টেবিল থেকে আমরা যদি এই কলমটা উঠাই তার মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছি। যদি অভিকর্ষ বলের দিকে কাজ হয় তাহলে এটা ডিফাইন করবো ধনাত্মক কাজ, আর যদি অভিকর্ষ বলের বিপরীতে কাজ হয় তাহলে ডিফাইন করব হচ্ছে আমরা ঋণাত্মক কাজ। তো ধনাত্মক কাজ কি পাইলাম আমরা? ধনাত্মক কাজ হচ্ছে বলা যায় যে অভিকর্ষ বলের দিকে যে কাজ হয়, অভিকর্ষ বলের দিকে যে কাজ হয়। মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বেশিরভাগ ইসে আসে। এই ধনাত্মক কাজের ক্ষেত্রে যে থিটার মানটা, এটা হচ্ছে 0 বা 0-র চাইতে বেশি, বলা যায় যে 0 অথবা 0-র চাইতে বেশি কিন্তু 90-এর চাইতে কম। থিটার যে মানটা সেটা 0 অথবা 0-র চাইতে বেশি কিন্তু 90-এর চাইতে কম। দেখেন এখানে লেস দেন ইকুয়াল যেটা আমরা ইউজ করছি, এটা কিন্তু 90-এর ক্ষেত্রে আমরা দিতে পারবো না, কারণ যদি 90 হয় তাহলে দেখা কাজের মান শূন্য চলে আসে। এর জন্য থিটার মান 0 অথবা 0-র চাইতে বড় কিন্তু 90-এর থেকে ছোট। এখন যদি আসে ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ কাকে বলবে? অভিকর্ষ বলের বিপরীতে। আমরা কি পড়ছি? যে অভিকর্ষ বলের বিপরীতে যে
কাজ হয় তাকে বলবো হচ্ছে আমরা ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজের যেটা, সেটা আমরা থিটা ইকুয়ালস কি লিখবো, 90-এর থেকে বড় কিন্তু 180 বা 180-র চাইতে ছোট। যদি বলি আমরা থিটার যে মানটা পাবো সেটা 90-এর চাইতে বড় হবে কিন্তু 180 অথবা 180-র চাইতে ছোট হবে, এ হচ্ছে আমাদের ঋণাত্মক কাজ। তাই কাজ দুই প্রকার, একটা ধনাত্মক কাজ, একটা ঋণাত্মক কাজ। যদি উপর থেকে কোনো বস্তু নিচে পড়ে তাহলে ধনাত্মক কাজ, আর যদি কিছু বস্তু নিচের থেকে উপরে উঠানো হয় তাহলে সেটা হবে হচ্ছে ঋণাত্মক কাজ। দুইটাই থিটার ভ্যালু হচ্ছে ধনাত্মক কাজে 0 বা 0-র চাইতে বড় কিন্তু 90-এর চাইতে ছোট, আর ঋণাত্মক কাজের ভ্যালুটা হচ্ছে থিটার মান 90-এর থেকে বড় কিন্তু 180 বা তার চাইতে ছোট। এই ছিল হচ্ছে কাজের আমাদের প্রকারভেদ। এখন আসি হচ্ছে আমরা কিছু ম্যাথ করতে দিই, আপনারা দ্রুত দাগাবেন ম্যাথগুলা। যদি বলা হয় একটি বস্তুর ওপর 5 নিউটন বল প্রয়োগ করার ফলে 10 মিটার সরণ হয়, তাহলে কাজের মান কত? সবাই একটু কমেন্ট বক্সে লেখেন, তাহলে কাজের মান কত? সবাই একটু দ্রুত কমেন্ট বক্সে অ্যান্সারটা বলেন, কাজের মান কত? কতে আছে 25, ক্ষতে আছে 40, গতে আছে 50 আর ঘতে আছে হচ্ছে 2। যে সবাই একটু অ্যান্সারটা বলেন। যে এখানে বলছে একটি বস্তুর 5 নিউটন বল প্রয়োগ করছি, পড়ার ফলে 10 মিটার সরণ হয়, তাহলে বলছে যে এর কাজের মান কত? তাহলে বলছে এর কাজের মান কত। দেখেন এখানে যদি বলি আমরা যে মূল সূত্র জানি হচ্ছে W ইকুয়ালস Fs, W ইকুয়ালস Fs। এখানে F হচ্ছে বল জানি আমরা 5 নিউটন, সেই হিসেবে 5 গুণ এখানে সরণ বলছে হচ্ছে 10 মিটার, সেই হিসেবে সরণ হচ্ছে 10, তো 5 দুগুণে 50, 50 জুল হবে অ্যান্সার। যে যারা 50 দিয়েছেন সবারটাই হয়েছে। এটা তো একটু সহজ টাইপের ম্যাথ ছিল। এখন আমরা একটু পরীক্ষায় আসতে পারে এমন টাইপের ম্যাথ দেখি। বিশ কেজি ভরের একজন ব্যক্তি 25 সেন্টিমিটারের 20টি সিঁড়ি অতিক্রম করে, তাহলে তার কাজের মান কত? বলেন। এখন এখানে বলছে 20 কেজি ভরের, এখানে লিখছি আমরা 20 কেজি ভরের, বলছে যে একজন ব্যক্তি 25 সেন্টিমিটারের 20টি সিঁড়ি অতিক্রম, মানে একটা সিঁড়ির উচ্চতা ছিল 25 সেন্টিমিটার, এরকম সে 20টা সিঁড়ি অতিক্রম করছে, তাহলে কোসে তার কাজের মান কত? বলেন। 98,
980 বলেন অ্যান্সার কি হবে? চারটা অ্যান্সার দেওয়া হয়েছে। জি জি হিমালয় হিমু আপু বলছে অ্যান্সার দিছে, শিপ্রা আপু লিখছে। জি সবাই একটু দ্রুত অ্যান্সার করেন। হাফিজ আক্তার বলছে 98, আব্দুল হান্নান ফরাজি বলছে জি গুড। সবাই বলতেছি আমরা 980। কেন 980 হবে যদি একটু দেখি, যেমন আমরা এখানে লিখছি কি W ইকুয়ালস FS, F ইকুয়ালস কি লিখবো আমরা MGS, F ইকুয়ালস লিখবো হচ্ছে MGS। মনে রাখতে হবে এইখানে যে এমটা এটা হচ্ছে বস্তুর ভর, বস্তুর ভর সকল সময় আমাদের কেজি ইউনিটে থাকবে। এখন দেখেন এখানে 20 কেজি লেখছে, তাই ইউনিট চেঞ্জ করার আমাদের দরকার নাই। কিন্তু যদি এখানে 20 কেজি না রেখে 20 গ্রাম থাকতো, তাহলে 20 গ্রামকে ফার্স্ট হচ্ছে আমাদের আগে কেজিতে কনভার্ট করে দিত, তারপর মান বসাইতে হইতো। যেমন এখানে সেন্টিমিটারে আছে, বাট এটা আমাদের মিটার আগে কনভার্ট করতে হবে। যদি বলি 25, একটা সিঁড়ির উচ্চতা ছিল 25, তো 20টা সিঁড়ি হচ্ছে 25 দুগুণী 50 মানে 500, 500 হচ্ছে সেন্টিমিটার। মিটারে কনভার্ট করলে 100 দ্বারা ভাগ হবে, ভাগ হইলে কি হবে 5 মিটার, 5 মিটার। এখন যদি মানগুলা বসাই আমরা, যেমন এম এর মান বলছে 20 ইন্টু 9.8 ইন্টু এস এর মান বলছে 5 দুগুণী 20 গুণ 5 হচ্ছে 100, 100 গুণ 9.8। এখন দেখেন যখন এরকম দশমিক দিয়ে গুণ হবে, মনে রাখবেন এই যখন এরকম 100 বা 10 1000 দ্বারা এরকম দশমিক গুণ হয়, তখন দেখা যায় যে একটা 10-এর কারণে দশমিক এক ঘর পড়ে যায়। যেমন এই শূন্যর কারণে দশমিক এক ঘর গেলে কি হবে যে 98 হবে, আর আরেকটা শূন্যর জন্য কি হবে 980, 980 জুল। যারা যারা 980 জুল দাগাইছেন সবারটাই হয়েছে। আচ্ছা আরেকটা কোশ্চেন দেই, যেমন 100 জুলে প্রকাশ করলে কি হবে? কত হবে বলেন? 100 kmg কে যদি জুলে প্রকাশ করা হয় তাহলে কি হবে? বলেন এটার অ্যান্সার কি হবে? 100 kmg কে যদি জুলে প্রকাশ করা হয় তাহলে কি আসবে? জি জি বলছি, হিমু আপু বলছে যে টাইম দেবেন। অবশ্যই টাইম দেব না কেন। জি সবাই দাগাইতেছে, আশা করি। ঠিক আছে, আমরা একটু দেখি তাইলে এটা কিভাবে বের করছি। দেখেন এইখানে বলছে হচ্ছে 100, একটু ঘুরাই লিখি আমরা যে 100 কেজি মিটার, 100 কেজি মিটার। এখন আপনি এই পাশে লিখলেন যে W ইকুয়ালস FS অথবা W ইকুয়ালস MGS অথবা MS ইন্টু G।
লিখলেন ms ইন্টু জি। এখন দেখেন এইখানে কেজি মিটার, এই কেজি কি এম এর ভ্যালু আর মিটার কি এস এর ভ্যালু। দেখেন কেজি আর মিটার বাবদ কি লিখতে পারি আমরা, এই 100 লিখতে পারি। কেজি আর মিটার বাবদ কি লিখতে পারি আমরা 100। তো 100-র সাথে গুণজ্ঞান হচ্ছে 9.8, তা আগের মতো এরকম 980 আসবে। আপনারা 81 দেখাইছেন, হয়তোবা ধরছেন 9.81 এর জন্য। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের কাজ রিলেটেড পড়ালেখা। এখন আমরা পড়ব হচ্ছে শক্তি। এখন আমরা পড়ব হচ্ছে শক্তি। শক্তি কাকে বলে জানি আমরা? আমরা জানি হচ্ছে কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। যে শক্তি ডিফাইন করি আমরা, বলা যায় যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আমরা একটা কথা জানি যে আমরা জানি শক্তির সৃষ্টিও নাই, শক্তির ধ্বংসও নাই। শক্তি কেবল কি হয়, এক অবস্থা থেকে অন্য অবস্থায় কনভার্ট হয়। যেমন আমরা দুইটা শক্তির কথা বলতে পারি, যে যেমন এখানে লাইটে কি হইতেছে, বৈদ্যুতিক শক্তি দেখা যায় আলোক শক্তি আর হচ্ছে তাপ শক্তিতে কনভার্ট হইতেছে। এরকম দুই প্রকার শক্তি আলোচনা করি আমরা, একটা হচ্ছে যান্ত্রিক শক্তি, আরেকটা হচ্ছে আমাদের বলা যায় বৈদ্যুতিক শক্তি অথবা রাসায়নিক শক্তি। যেমন আমরা সবাই বাসা বাড়িতে মোটর ইউজ করি। দেখেন মোটরে অ্যাকচুয়ালি কী কাজটা ঘটে, যে মোটর দিয়ে আমরা মূলত পানি উত্তোলনের কাজে ব্যবহার করি। আবার মোটর কিন্তু বিদ্যুৎ ছাড়া চলে না। তার মানে দেখেন মোটর বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতেছে। মোটর বিদ্যুৎ শক্তি কাজে লাগাইয়া যান্ত্রিক শক্তি রূপান্তর করতেছে। যদি আবার দেখি আমরা জেনারেটর কখন ইউজ করি, যখন বাসা বাড়িতে কারেন্ট থাকে না, কারেন্ট পাওয়ার জন্য মূলত আমরা জেনারেটর ইউজ করি। তো দেখেন জেনারেটর ইউজ করতে গেলে জেনারেটর আবার তেল দেওয়া হয়, তার মানে সেখানে যান্ত্রিক শক্তি কাজে লাগাই আমরা বিদ্যুৎ শক্তি পাইতেছি। এরকম একটা শক্তি কনভার্ট করে আরেকটা শক্তি পাওয়া যায়। এখন সবাই একটু বলেন তো আমাকে, যে যান্ত্রিক শক্তি কত প্রকার? সবাই একটু বলেন তো যান্ত্রিক শক্তি কত প্রকার? একটু আগে বললাম যেটা যান্ত্রিক শক্তি, সবাই একটু বলেন যান্ত্রিক শক্তি কত প্রকার জানেন? এরকম এমসিকিউ বহুবার আসছে আপনাদের, যে যান্ত্রিক শক্তি কত প্রকার। জিয়াসমিন আপু লিখছে, সবাই একটু লেখেন যান্ত্রিক শক্তি কত প্রকার। জি সবাই দুই প্রকার লিখছে, সাদিয়া আপু, পার্থ হালদার, সাদিয়া পারভিন, গুড। সবাই লিখছেন তার যান্ত্রিক শক্তি আমরা পাইলাম হচ্ছে দুই প্রকার। কি কি? ফার্স্টে যদি লিখি আমরা, এক নম্বর হচ্ছে গতিশক্তি। এক নম্বর বলা যায় হচ্ছে গতিশক্তি। দেখেন গতিশক্তির যেটা বলি আমরা ইকে, ফুল ফর্ম কি জানি আমরা? ইকের ফুল ফর্ম জানি হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি। তো গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করা হয় এবং এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ফুল ফর্ম। গতিশক্তি কাকে বলে? যে গতিশীল অবস্থায় বলা যায় যে গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে বলা হয় হচ্ছে গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে বলা হয় হচ্ছে গতিশক্তি। গতিশক্তি ইকে ইকুয়াল জানি হচ্ছে আমরা হাফ অফ mv স্কয়ার। গতিশক্তি ইকে ইকুয়াল জানি হচ্ছে আমরা হাফ অফ mv স্কয়ার, যেখানে সবাই জানি আমরা এমটা ভর আর ভিটা হচ্ছে বেগ। তো দেখেন ইকের সাথে এখানে বেগের সম্পর্কটা কি?
এরকম এমসিকিউতে আসে যে গতিশক্তির সাথে বেগের সম্পর্ক কি, তখন কি দেখাবেন, বর্গের সমানুপাতিক। গতিশক্তির সাথে কি বলা যায়, ইকে সমানুপাতিক ভি স্কয়ার। তার মানে গতিশক্তির সাথে বেগের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। যদি আমরা একটা কোয়েশ্চেন দেই, বেগ 3 গুণ করা হলে বেগ 3 গুণ করা হলে গতিশক্তি কত গুণ বৃদ্ধি বা হ্রাস পাবে? সবাই একটু বলেন তো, যে আমরা বলছি যে গতিশক্তির সাথে বেগের যে সম্পর্ক সেটা হচ্ছে প্রপোর্শনাল, মানে সমানুপাতিক সম্পর্ক, মানে একটা বাড়লে আরেকটা বাড়বে। তো এখন কোয়েশ্চেন যদি এরকম আসে যে বেগ যদি 3 গুণ করা হয়েছে, একটা বস্তুর বেগ যদি 3 গুণ করা হয়, তাহলে তার হচ্ছে গতিশক্তি কত গুণ বৃদ্ধি বা হ্রাস পাবে? বলেন। জি, সবাই ডিফাইন করতেছেন, বেশ ভালো, কাকে বলে গতিশক্তি। এখন আমার একটু বলেন, যদি বেগ আমরা 3 গুণ করছি, তাহলে এখানে গতিশক্তি কত গুণ বৃদ্ধি বা হ্রাস পাবে? দেখেন, যেহেতু এটা সমানুপাতিক সম্পর্ক, ইকে সমানুপাতিক ভি স্কয়ার, তার মানে এখানে অবশ্যই একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা বাড়লে আরেকটা কমার পসিবল তো এখানে না, পসিবল তো হবে না। তার মানে যদি বেগ বাড়ানো হয় তো অবশ্যই বৃদ্ধি পাবে। দেখেন এখানে কি লিখছেন আপনি, ইকে সমানুপাতিক ভি স্কয়ার, তো বেগ আপনি দ্বিগুণ করছেন, তো ইকে 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার করলে কত পাই জানি আমরা, সরি 3 গুণ করা হয়েছে, 2 এর স্কয়ার করলে কত পাবো আমরা, 9। তার মানে যদি এরকম বেগ 3 গুণ করা হয়, তাহলে দেখা যায় যে এটা পারবে হচ্ছে 9 গুণ। কত গুণ হবে, জাস্ট ওটার স্কয়ার করে দেবেন। যদি বলতো দ্বিগুণ তাহলে হয়তো 4, 3 গুণ বলছে দেখে 9 হয়েছে, যদি বলতো 4 গুণ তাহলে 16, যদি বলতো আপনাদের 5 গুণ তাহলে 25, জাস্ট যেইটাই আসবে কেন ওইটার শুধু জাস্ট স্কয়ার করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি একটু ঘুরে দেয়, যেমন এইখানে কি দেওয়া আছে, বেগ 3 গুণ করছে, তাহলে গতিশক্তি কত গুণ হবে। যদি বলে যে গতিশক্তি 64 গুণ পেতে হলে বেগ কত গুণ, বেগ বলা যায় কত গুণ বাড়াতে হবে। প্রথমটা পড়ছি যে বেগ 3 গুণ করা হয়েছে, তাহলে গতিশক্তি কত গুণ হ্রাস বা বৃদ্ধি পাবে। এইখানে আমরা উল্টাটা লিখছি, ঘুরাইও আসতে পারে এমসিকিউ, যে এখানে বলছে গতিশক্তি যদি 64 গুণ পেতে হলে, জি অনেকেই 9 গুণ লিখতেছেন, এখানে বলছে যে গতিশক্তি যদি 64 গুণ পেতে হলে তাহলে বেগ কত গুণ বাড়াতে হবে। ভাই আচ্ছা তাহলে 10-15 মিনিট 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, যেহেতু এখন নামাজের টাইম, অনেকেই মেসেজে লিখতেছে নামাজের যে বিষয়টা। আচ্ছা তাই 10 মিনিট আমরা ব্রেক দিতেছি, 4 বাজে তো, জাস্ট আমরা 14তে আবার শুরু করব। সবাই এর মধ্যে নামাজটা পড়ে নেন, আমরা 14তে আবার শুরু করব।
আচ্ছা ঠিক, দেখেন তাহলে আমরা শুরু করি আবার যেখানে ছিলাম আমরা, যে গতিশক্তি যদি 64 গুণ পেতে চাই তাহলে দেখছি হচ্ছে আমরা কত গুণ বাড়াতে হবে, আমরা সেখানে বের করছি হচ্ছে আসছিল সবাই লিখছিল 8 গুণ হয়েছে। আশা করি এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে ইনশাল্লাহ আপনারা পারবেন। এখন একটু দেখি আমরা গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। বলা যায় যে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। তো গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কটা কি বলেন তো? যদি আমরা লিখি ভরবেগ কাকে বলে, আগে যদি ভরবেগকে আমরা সবাই জানি পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইকুয়াল জানি হচ্ছে আমরা এমভি, পি ইকুয়াল জানি হচ্ছে এমভি। ভর এবং বেগের গুণফলকে মূলত বলা হয় ভরবেগ। এখন গতিশক্তিটা যদি লিখি আমরা যে ইকে ইকুয়ালস কি লিখছি আমরা হাফ অফ এম ভি স্কোয়ার অথবা এম ভি স্কোয়ার বাই 2। দেখেন হর ও লবকে যদি এম দ্বারা গুণ করি তাহলে আমরা জানি মানের কোনো পরিবর্তন হয় না। যদি সেম রাশি দ্বারা গুণ করা হয় তাহলে আমরা জানি হচ্ছে মানের কোনো পরিবর্তন হবে না। দেখেন উপরে এম এম গুণ যায় কি হয় এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এম। এম আর বি কম্বাইন স্কোয়ার লেখা যায় কিন্তু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। সুতরাং ইকে ইকুয়ালস কি লেখা যাবে? দেখেন এম ভি স্কোয়ার, এম ভি ইকুয়ালস কি লিখছি আমরা এখানে, দেখেন যে এম ভি ইকুয়ালস লিখছি কিন্তু আমরা পি, এম ভি ইকুয়ালস আমরা লিখছি হচ্ছে পি, সেই হিসাবে এই এম ভির জায়গায় পি লেখা যাবে কি পি স্কোয়ার বাই 2m। মনে রাখবেন পি স্কোয়ার বাই 2m, ইকে ইকুয়ালস পি স্কোয়ার বাই 2m। তা সুতরাং গতিশক্তির সাথে যদি বলি যে ভরবেগের সম্পর্ক, এটা হচ্ছে বর্গের সমানুপাতিক। গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি দেখলাম আমরা? বর্গের সমানুপাতিক। যদি একটা ম্যাথ দেখি আমরা, যে বলা যায় যে দুটি ভারী বস্তু ও হালকা বস্তুর বলছে ভরবেগ সমান। দুটি ভারী বস্তু ও হালকা বস্তুর বলছে ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি? এখানে বলছে যে দুটি ভারী বস্তু ও হালকা বস্তুর ভরবেগ যদি সমান হয় তাহলে কোনটির গতিশক্তি বেশি? সবাই একটু দ্রুত একটু ভাইবা অ্যান্সার করেন তো। এখানে বলছে যে দুইটা বস্তু বলছে, একটা বস্তু ভারী আর একটা, দুইটারই ভরবেগ সেম হবে। তো এখন বলেন যে দুইটা যদি ভরবেগ সমান হয় তাহলে কোনটিরই সমান হবে বলেন? দেখেন দুটি ভারী বস্তু হালকা বস্তু, এখানে আমরা কি লিখছিলাম মূলত? এখানে আমরা লিখছিলাম না যে ইকে ইকুয়ালস পি স্কোয়ার বাই 2m। দেখেন এখানে পি কি কনস্ট্যান্ট না, যেহেতু দুইটারই ভরবেগ সমান তার মানে পি হচ্ছে এখানে কনস্ট্যান্ট বলা যায়। দেখেন এখানে 2টাও কিন্তু কনস্ট্যান্ট মান। তো ইকে পরবর্তী ইকে ডিপেন্ড করতেছে হচ্ছে মূলত এম এর সাথে, বস্তুর ভরের সাথে। দেখেন গতিশক্তির সাথে আর কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়েছে, অর্থাৎ যার ভর কম হবে তার কি হবে? গতিশক্তি বেশি, অথবা যার ভর বেশি তার গতিশক্তি কম। যেহেতু আমাদের প্রশ্নে ছিল একটা ভারী বস্তু ছিল আর একটা ছিল হালকা বস্তু, যেহেতু হালকা বস্তুর আমাদের ভর কম তার মানে হালকা বস্তুর গতিশক্তি বেশি। তো এখানে অ্যান্সার হবে হচ্ছে হালকা বস্তু।
আবার বলি, যেহেতু দুইটার ভরবেগ সমান, তার মানে পি কনস্ট্যান্ট দুইটার ক্ষেত্রেই, আর টু তো এমনি কনস্ট্যান্ট মান, তাই ইকে ডিপেন্ড করে হচ্ছে বস্তুর ভরের সাথে। যেহেতু হালকা বস্তুর ভর কম, তার মানে হালকা বস্তুর গতিশক্তি হবে বেশি। এই ছিল হচ্ছে আমাদের গতিশক্তি রিলেটেড কথাবার্তা। এখন আসি হচ্ছে আমরা বিভব শক্তি। বিভব শক্তি আমরা জানি, বিভব শক্তির হচ্ছে ইপি দ্বারা প্রকাশ করা হয়, যেটা বলা হয় হচ্ছে পটেনশিয়াল এনার্জি। যেটা বলা হয় হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এর সংজ্ঞা কি বলবো? সংজ্ঞা বলা যায় যে স্থির অবস্থায় বস্তুর মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে বিভব শক্তি বলে। তার মানে স্থির অবস্থায় বস্তুর মধ্যে যে শক্তি নিহিত থাকবে তাকে বলা হয় হচ্ছে আমরা আমাদের বিভব শক্তি। একে ইপি, বিভব শক্তির ইপি দ্বারা প্রকাশ করা, যাকে বলা হয় হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তো ইপি ইকুয়ালস কি জানি আমরা? ইপি ইকুয়াল জানি হচ্ছে আমরা mgh। ইপি ইকুয়াল জানি হচ্ছে আমরা mgh। এই ছিল হচ্ছে আমাদের গতিশক্তি এবং বিভব শক্তি। এখন পড়ব হচ্ছে আমরা ক্ষমতা। ক্ষমতা কাকে বলে? আমরা জানি হচ্ছে কাজ করার হারকেই ক্ষমতা বলে। কাজ করার হারকেই ক্ষমতা। মনে রাখবেন, যে কোনো ইকুয়েশনে, যে কোনো সংজ্ঞায় যদি এরকম হার শব্দটা থাকে, তার মানে ওইখানে অবশ্যই সেটা হচ্ছে সময় দ্বারা ভাগ আছে, সময় দ্বারা ভাগ আছে। তাইলে যদি ক্ষমতা কাকে বলে লিখি, বলা যায় যে কাজ করার হারকে বলা যায় যে কি, কাজ করার হারকে ক্ষমতা বলে। কাজ করার হারকে বলা হয় হচ্ছে ক্ষমতা। ক্ষমতাকে জানি পি দ্বারা প্রকাশ করা হয়, তো কি হবে? W/T। একটু আগেই বলছি আমরা যে ক্ষমতা যদি যেখানে উল্লেখ থাকে, মনে রাখবেন সেখানে অবশ্যই সময় দ্বারা ভাগ আছে, অবশ্যই সময় দ্বারা ভাগ আছে। ক্ষমতার একক কি হবে? ক্ষমতার একক হবে হচ্ছে আমরা জানি ওয়াট। ক্ষমতার একক হচ্ছে আমরা জানি ওয়াট, অথবা বলা যায় জুল পার সেকেন্ড, যেহেতু কাজের একক জুল আর সময়ের একক সেকেন্ড, তো বলা যায় জুল পার সেকেন্ড। এখন যদি আসি আমরা এটার মাত্রায়, মাত্রা কেমন হবে? দেখেন, যদি মাত্রা বলি আমরা, তে W হচ্ছে কাজের মাত্রা বলছে হচ্ছে এখানে ml² T−2। আমরা কাজের মাত্রা পড়ছি হচ্ছে ml² T−2। কাজের মাত্রা পড়ছি হচ্ছে আমরা ml² T−2। এখন দেখেন, এখানে কিন্তু ডিভাইড বাই কি আছে? সময় দ্বারা কিন্তু ডিভাইড করা আছে। এখানে সময় দ্বারা ডিভাইড করা আছে, তার মানে এখানে আরেকটা কি আসবে? টি আসবে। যেহেতু সময় দ্বারা ডিভাইড করা আছে, তার একটা টি আসবে, তাই এখানে মাত্রা কি আসবে? মূলত যে ml² T−3। মনে রাখবেন, ml² T−3, এটা হচ্ছে আমাদের কাজের মাত্রা, ক্ষমতার মাত্রা। দেখেন, আমরা জানি 746 ওয়াটে, মনে রাখবেন 746 ওয়াটে হয় হচ্ছে 1 হর্স পাওয়ার।
746 ওয়াটে হয় হচ্ছে 1 এইচপি বা 1 হর্স পাওয়ার, যেটাই বলি না কেন। তারপর মনে রাখতে পারেন যে 1 কিলোওয়াট ইকুয়ালস 10⁻³ ওয়াট হলে আপনারা সবাই একটু কমেন্ট বক্সে লেখেন তো 1 মেগাওয়াট সমান কত। 1 কিলোওয়াট সমান যদি 10⁻³ ওয়াট হয় তাহলে 1 মেগাওয়াট সমান কত, সবাই একটু কমেন্ট বক্সে লেখেন। দেন এখানে আরেকটা সূত্র আছে, P ইকুয়ালস FV। মনে রাখবেন P ইকুয়ালস FV, বল এবং ধ্রুব যে বেগ, ব্রেগের গুণফলকেও মূলত ক্ষমতা বলা হয়। তাহলে দেখে কি কি শিখলাম এখানে আমরা, যে কাজ করার হারকে ক্ষমতা বলে, ক্ষমতাকে P দ্বারা প্রকাশ করা হয় W/T, অথবা P ইকুয়ালস F/V। এর একক হচ্ছে ওয়াট অথবা জুল পার সেকেন্ড। মাত্রা বললাম L² T−3। 746 ওয়াটে 1 হর্স পাওয়ার হয়, আর 1 কিলো ওয়াটে যদি 10⁻³ ওয়াট হয় তাহলে আপনারা বলেন 1 মেগাওয়াট সমান কত। 1 মেগাওয়াট সমান 10⁶ ওয়াট। মনে রাখবেন 1 মেগাওয়াট সমান 10⁶ ওয়াট। এখন কিছু ম্যাথ লিখি আমরা। ফিফটি ওয়াট একটি বাল্ব, 50 ওয়াটের একটি বাল্ব 1 মিনিট যাবত জ্বালানো হলে 1 মিনিট যাবত জ্বালানো হলে বাল্ব কর্তৃক কাজের মান কত। সবাই একটু কমেন্ট বক্সে লেখেন তো, বাল্ব কর্তৃক কাজের মান কত। এখানে বলছে যে 50 ওয়াটের একটি বাল্ব 1 মিনিট যাবত যদি জ্বালানো হয়, বলছে 50 ওয়াটের একটি বাল্ব 1 মিনিট যাবত জ্বালানো হলে এখানে বলছে কাজের মানটা কত। সবাই একটু দ্রুত বের করেন তো। 50 ওয়াটের একটি বাল্ব জ্বালানো হবে, জানি যে ওয়াট 50 ক্ষমতা বিশিষ্ট একটি বাল্ব 1 মিনিট ধরে জ্বালানো হয়েছে, তাহলে বলছে যে এর কাজের মানটা কত হবে। দেখেন যা ট্রাই করতেছেন তো ভালোই। P ইকুয়ালস W/T জানি আমরা মূল সূত্র, P ইকুয়ালস W/T, বা W ইকুয়ালস কি আসবে PT, W ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের PT। দেখেন এখানে চাইছে কিন্তু কাজের মান দেওয়া আছে, ক্ষমতা কিন্তু চাইছে কাজের মান। তো পির মান কত দেওয়া আছে এখানে 50, আর টি 1 মিনিট মানে 60 সেকেন্ড। অবশ্যই এখানে সেকেন্ডে কনভার্ট করতে হবে। 5 ছক 30, সাথে কি 2টা শূন্য আসবে, তার মানে 3000 জুল কাজ করছে। বাতিটা কাজ করছে কত জুল, বাতিটা মূলত কাজ করছে হচ্ছে 3000 জুল। তো একটি বাল্ব 1 মিনিট যাবত জ্বালানো হলে বাল্ব কর্তৃক কাজের মান হচ্ছে এরকম টাইপের ম্যাথ আপনারা যখন বইয়ে প্র্যাকটিস করবেন তখনও পাবেন। গুরুত্বপূর্ণ এই ম্যাথটা, বিগত বছরে আসছে। আরও একটা ম্যাথ যদি আমরা লিখি, যে একটি বস্তুর ওপর বলা যায় যে একটি বস্তুর ওপর 10 নিউটন বল প্রয়োগ করলে 2 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। 2 মিটার পার সেকেন্ড বেগ বলছে প্রাপ্ত হয়। বস্তুটির ক্ষমতা কত। সবাই একটু বলেন তো বস্তুটির ক্ষমতা কত।
এখানে বলছে যে একটা বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে বলছে যে তাহলে এই বস্তুটার যে সবাই একটু দ্রুত অ্যান্সার করেন যে একটি বস্তুর উপর, যে অনেকেই দাগাইতেছে, গুড, নিজুম আপু দাগাইছে, হিমু, গুড, সবাই দাগাইতেছে 20 ওয়াট, রাইট। তো আমরা জানি হচ্ছে P ইকুয়ালস FV, আরেকটা যে সূত্র লিখছিলাম আমরা P ইকুয়ালস FV, সেই হিসাবে বসালে কি হবে আমাদের 10 ইন্টু 2 20, 10 ইন্টু 2 20, সেই হিসাবে আসবে হচ্ছে আমাদের 20 ওয়াট। এই ছিল হচ্ছে আমাদের ক্ষমতা রিলেটেড কথাবার্তা। এখন যদি বসি আমরা কর্মদক্ষতা, আমাদের লাস্ট টপিক আজকের আমাদের লাস্ট টপিক হচ্ছে বলা যায় কর্মদক্ষতা। দেখেন যে পৃথিবীতে এখন পর্যন্ত এরকম কোনো ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব হয় নাই যেটা ইনপুটকে 100% আউটপুটে কনভার্ট করতে পারে। আপনারা হয়তো বা একটা ইঞ্জিনের নাম শুনছেন যেটা বলা হয় কার্নো ইঞ্জিন, এটা কল্পিত ইঞ্জিন বলা হয়, কিন্তু এই কল্পিত ইঞ্জিনই কেবল একমাত্র যে তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করতে পারে, অথবা এরকম কোন ইঞ্জিন আবিষ্কার করা এখন পর্যন্ত সম্ভব হয় নাই যেটার ইনপুটকে 100% আউটপুটে কনভার্ট করতে পারে। দেন কতটুকু একটা ইঞ্জিনের সামর্থ্য কতটুকু, সে কতটুকু আউটপুট দিতে পারে, ওইটাই আমরা ডিফাইন করি হচ্ছে এই কর্মদক্ষতার সাহায্যে। একে হচ্ছে বলা যায় ইটা দ্বারা প্রকাশ করা হয়। বলছি যে একে ইটা দ্বারা প্রকাশ করা হয়। একে ইটা দ্বারা প্রকাশ করা হয়। তো ইটা ইকুয়ালস কি লেখা হবে, বলা যায় যে লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি। লব্ধ কার্যকর শক্তি এবং ডিভাইড করা যায় হচ্ছে মোট প্রদত্ত শক্তি ইনটু হচ্ছে 100%, ইনটু হচ্ছে 100%। তা আপনারা বলেন তো কর্মদক্ষতার একক কি হবে? কর্মদক্ষতার একক কী হবে সবাই একটু কমেন্ট বক্সে লেখেন। তে কর্মদক্ষতা প্রথমত ইটা দ্বারা প্রকাশ করা হয়, ডিফাইন করে এইভাবে লব্ধ কার্যকর শক্তি আর মোট প্রদত্ত কতটুকু দিতেছি এবং কতটুকু পাইতেছি এর শতকরা পরিমাণকে মূলত কর্মদক্ষতা বলে। দেখেন আমরা জানি যে এককের ক্ষেত্রে যে বিষয়টা, যদি হর এবং লবে দুইটা যদি সেম রাশি থাকে বা সেম কিছু থাকে তাহলে দেখা যায় তার কোনো একক থাকে না। দেখেন এখানে প্রথমও উপরও শক্তি নিচেও কি শক্তি, এর জন্য কর্মদক্ষতার কি কোনো একক থাকে না। এর জন্য বলা যায় কর্মদক্ষতার কোনো একক থাকে না। যেমন একটা ইঞ্জিনের ধরেন দেওয়া আছে 50%, একটা 60%, আর এটা দেওয়া আছে হচ্ছে 70%। এখন আপনি কোন ইঞ্জিনটা কিনবেন? একটা হচ্ছে 50%, একটা 60%, আর একটা বলা যায় হচ্ছে একটা 50, একটা 60, আর একটা হচ্ছে 70%। দেখেন এখানে 50% দ্বারা অ্যাকচুয়ালি কী বোঝায় যে এখানে ইনপুটটা আউটপুট পাইতেছে আমরা 50%, বাকি 50% যেটা দিচ্ছেন আপনি নষ্ট হয়ে গেছে অথবা সিস্টেম লস হয়ে গেছে। 60%-এর আপনি 60% আউটপুট পাইতেছেন, 40% কি বাদ হয়ে গেছে। 70%-এর ক্ষেত্রে দেখা যায় আপনি 70% পাইতেছেন, বাকি 30% এখানে বাদ হয়ে যাইতেছে। এই ছিল হচ্ছে আজকের মতো আমাদের লেকচার কাজ ক্ষমতা শক্তি। আজকে আমরা একটা চ্যাপ্টারই ডিসকাস করলাম, আগামী দিন থেকে 2টা করে চ্যাপ্টার পড়ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।